সাকসেস আসার জন্য আমার কাছে মনে হয় না আর কোনো ওয়ে আছে। একমাত্র ডিটার 7 বছরে যদি আপনি পার্মানেন্ট রেসিডেন্সি না পান, তাহলে আপনাকে আবার আপনার নিজের দেশে গিয়ে দর্শক মণ্ডলী, পোর্টোর শহরে ঘুরে বেড়াচ্ছি। আমরা আসলে ফ্যাক্টরি ভিজিটে এসেছিলাম আজকে। সারাদিন ফ্যাক্টরি ভিজিটের পর এখন আমরা প্রডিউসারের সাথে ডিনার করতে যাচ্ছি, ইনভাইট করেছে। সো এখানে মিৎসু নামে একটা রেস্টুরেন্ট আছে যেখানে আমরা যাচ্ছি খেতে। তো খাওয়ার পর আমি কিছু ইনফরমেশন শেয়ার করবো আপনাদের সাথে। অ্যান্ড দেন আমি আগামীকালকে আবার মিউনিকে যাচ্ছি। মিউনিক থেকে তারপর আমি ফিরবো সুইডেনে। আবার কথা হবে একটু পরে, ডিনারের পর। ঠিক আছে? Sit and risk on the shower or keep moving? Keep going maybe. Oh, maybe. Yeah. This starts raining. Yeah. So. Yeah, this is kind of nice for one day. ডিনার থেকে ফিরছি মাত্র। quite late evening I should say, but এরকমই হয় এখানে। ডিনারে বসলে কথা বলতে থাকি। বিভিন্ন ধরনের স্টোরি, বিভিন্ন ধরনের হিস্ট্রি এবং সব কিছু মিলিয়ে খুব নাইস একটা ডিনার হলো। পোর্টোতে আজকে আমাদের শেষ রাত। কালকে আমরা মিউনিক চলে যাব এবং ওখানে কিছু কাজ করে তারপরে আমরা একটু হামস্টার এগেইন। আমি কথা বলবো সুইডেনের ওয়ার্ক পারমিট নিয়ে এবং সুইডেনের ওয়ার্ক পারমিটে কিছু রেগুলেশনস নিয়ে কথা বলবো আজকে আপনাদের সাথে। এখন পোর্টোতে রাত বাজে 11:30টার মতো, যেখানে সুইডেনে হয়তো 12:30 বাজে, 1 ঘন্টা ডিফারেন্স। বাট আমরা খুব সুন্দরভাবে এই কয়েকটা দিন ম্যানেজ করেছি চাই, এবং আমি খুব সাকসেসফুলি আমরা কিছু ভিজিট করেছি এখানে, যেটা আমি নিজে পার্সোনালি খুব হ্যাপি। আসসালামু আলাইকুম। সো ডিনার শেষ করে এখন হোটেল রুমে আবার, এবং আজকে আমাদের পোর্টোর মেজর প্রডিউসার ভিজিট শেষ হয়েছে এবং আগামীকালকে আমরা একটা প্রডিউসারকে ভিজিট করবো। অ্যান্ড দেন আমরা গেট ব্যাক করবো মিউনিকের উদ্দেশ্যে। মিউনিকে আমরা থেকে তারপর একটা ফেয়ার অ্যাটেন্ড করে দেন আমরা আবার গেট ব্যাক টু হামস্টাদ। সো বিটুইন দিস আমি সাপ্লায়ার ভিজিটের কারণে অনেক সময় অনেক ব্যস্ত ছিলাম এবং অনেকের ইউটিউবে অনেক কমেন্ট আমি পড়েছি। তো আমার কাছে মনে হচ্ছে ওয়ার্ক পারমিটের ব্যাপারে অনেক কোশ্চেন এসছে, এবং আমার কাছে মনে হয় ওয়ার্ক পারমিট নিয়ে খুব ক্লিয়ার একটা ভিশন দেওয়া আমাদের জন্য খুব জরুরি। যারা ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশন করছেন সুইডেন থেকে, এবং যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে অর্থাৎ স্টাডি অ্যাপ্লিকেশন করে এখানে রেসিডেন্ট পারমিট নিয়ে আসতে চাচ্ছেন, তারা যারা ওয়ার্ক পারমিটে যাবেন, কিভাবে প্ল্যান করবেন, সেটা নিয়ে একটা ছোট্ট একটা ধারণা দেওয়া যেতে পারে এই ভিডিওর মাধ্যমে। সো আমি আপনাদের সবাইকে ফার্স্টলি রিকোয়েস্ট করবো, যারা সুইডেনের ভেতর থেকে ভিডিওটা দেখছেন তারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং ইনফরমেশনগুলো গ্র্যাব করার চেষ্টা করবেন। অ্যান্ড দেন যারা বাংলাদেশ থেকে স্টাডি অ্যাপ্লিকেশন করছেন, নিজেরা স্টাডি অ্যাপ্লিকেশন করছেন, নো রিটার্নসের মাধ্যমে করছেন, ডাজন্ট ম্যাটার, বাট আপনাদেরকে জানতে হবে এবং নিয়মকানুনগুলো যদি ভালোভাবে জানেন তাহলে আপনি একটা প্রসেসের ভিতরে ঢুকতে পারবেন। যত দিন পর্যন্ত প্রসেসে ঢুকতে পারবেন তত দিন পর্যন্ত আপনি
এখানের যেই গোলে আপনি এসেছেন সেই গোলটা আপনার ফুলফিল হবে। আপনি যদি স্টুডেন্ট হিসাবে 100 বছর সুইডেনে থাকেন, আপনি এখানকার পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন না। পার্মানেন্ট রেসিডেন্সি পেতে হলে আপনাকে কিছু ওয়ে ফলো করতে হবে অ্যান্ড দেন কিছু প্রসেস ফলো করতে হবে। এখন পার্মানেন্ট রেসিডেন্সি নেওয়ার জন্য যারা এই গোল নিয়ে আসে, আমি শুধুমাত্র তাদেরকে ফোকাস করছি যারা বাংলাদেশ থেকে সুইডেনে আসতে চাচ্ছে, বা ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে, দোজ হু ওয়ান্ট টু কাম টু সুইডেন টু গেট পার্মানেন্ট রেসিডেন্সি অনলি। তাদেরকে আমি শুধু একটা কথাই বলবো যে আপনাদেরকে এখানে আসার পর কয়েকটা রিকোয়ারমেন্ট মিট করতে হবে, অ্যান্ড রিকোয়ারমেন্ট মিট করার পর when you are eligible for work permit or business permit, you have to go through that process, that way, and then you can nail it out. আমার কাছে মনে হয় যে অনেক সময় অনেকে অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে আসে অ্যান্ড দেন তারা পথ হারা হয়ে যায়। এটার দুইটা কারণ থাকতে পারে। একটা কারণ হচ্ছে যখন আপনি নিজেই জানেন না কোন প্রসেসের মাধ্যমে আপনাকে এগোতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কারণ। 2 নম্বর কারণ হচ্ছে আপনি খুব ভালো করে জানেন, আপনি আলানের ভিডিও দেখে এসেছেন, অথবা আপনি সব কিছু পড়ে জেনে বুঝে সুন্দর করে আসছেন, কিন্তু এখানে আসার পর কিছু মানুষের সাথে কথা বলার পর, কিছু মানুষের কাছে কিছু কোশ্চেন্স করার পর, এক একজন মানুষ তাদের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে আপনাকে সাজেশন দেওয়ার চেষ্টা করেছে। অনেকগুলো মানুষ যখন আপনাকে বিভিন্ন সাজেশন দেওয়ার চেষ্টা করবে, ইউ ক্যান বি ইন এ ডিফারেন্ট ওয়ে, অথবা আপনি মিসকনসেপচুয়াল হয়ে যেতে পারেন, আপনি মিসগাইডেড হতে পারেন, এবং যার যেই প্রসেস নিয়ে যার যে এক্সপিরিয়েন্স নিজের হয়েছে বা অন্য কাউকে দেখে হয়েছে, ডাজন্ট ম্যাটার যেটা আপনার সাথে ম্যাচ করবে। সেজন্য দেখা যায় অনেক মানুষ এখানে আসার পর দিশেহারা হয়ে যায়, অ্যান্ড দেন দে গো to Portugal, to Poland or some other countries, but he is eligible to live in Sweden. So প্রসেস বোঝার জন্য আপনাকে একটু ট্যাকটিক্যাল হতে হবে, অ্যান্ড দেন আপনাকে সেই প্রসেস অনুযায়ী এগোতে হবে। যদি সেখানে কোনোভাবে বাধাগ্রস্ত হন তাহলেই অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে, বাট কাকে জিজ্ঞেস করবেন, দ্যাটস দ্য ফার্স্ট পয়েন্ট। কেন? বিকজ যাকে আপনি জিজ্ঞেস করছেন তার জ্ঞান কতটুকু আছে এই ব্যাপারে। হতে পারে সে সিটিজেন হয়ে গেছে, কত বছর আগে সিটিজেন হয়েছে, হয়তো সে সিটিজেন হয়েছে 10 বছর আগে। 10 বছর আগে যে ওয়ার্ক পারমিটের যে পলিসি ছিল, 10 বছর আগে ওয়ার্ক পারমিট বা বিজনেস পারমিটের জন্য বা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য যেই পলিসি ছিল, যেই রেগুলেশন ছিল গভর্নমেন্ট থেকে, 10 বছর পরে কি সেম আছে? না। 10 বছর পরে কেন? এটা প্রত্যেক অ্যাক্ট, যখন সংসদে অ্যাক্ট পাস হয়, এখানে প্রত্যেকটা সংসদের অ্যাক্টের সাথে সাথে এই রুলস চেঞ্জ হতে থাকে, এবং এই রুলস ততদিন পর্যন্ত ভ্যালিড থাকে যতদিন পর্যন্ত আরেকটা রুলস না আসে। সেজন্য তার যে এক্সপিরিয়েন্স ছিল, ওই এক্সপিরিয়েন্সের সাথে এই এক্সপিরিয়েন্স আপনার এখনকার বর্তমান যে সমসাময়িক ঘটনাসমূহ ঘটছে সেগুলোর সাথে তেমন কোনো সংযোগ নাও থাকতে পারে। এই জন্য সবসময় আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যখনই কারো কাছ থেকে পরামর্শ নিচ্ছেন, দেখতে হবে সে সময়ের সাথে কতটুকু আছে, এবং সময়ের সাথে থেকে সে কতটুকু আপডেট আপনার সিচুয়েশন অনুযায়ী আপনাকে সাজেশন দিতে পারছে। এমন আমি অনেক মানুষ পেয়েছি যারা ওয়ার্ক পারমিটে চলে গেছে, পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে গেছে, বাট তারপরে তারা জানে না প্রসেস কি, তারা জানে না যে কিভাবে কি করতে হবে, বিকজ at that time it was totally different, or not totally but partially different, and then তারা যেটা করেছে সেটাই যে হুবহু রাইট সিস্টেম, রাইট ওয়ে, কারেক্ট ওয়ে ফর ইউ, এটা না। এখানে অনেক ফ্যাক্টর ডিপেন্ড করে। যেমন আমাকে অনেক সময় অনেক কোয়েশ্চেন করে, ভাইয়া আমি ওয়ার্ক পারমিট থেকে পার্মানেন্ট রেসিডেন্সিতে কীভাবে যেতে হয় সেটা জানতে চাই। এখন ওয়ার্ক পারমিট থেকে পার্মানেন্ট রেসিডেন্সিতে যাওয়ার জন্য আগে যে নিয়ম ছিল যে আপনাকে 2 বার এক্সটেনশন করতে হবে ওয়ার্ক রেসিডেন্ট পারমিট, অর্থাৎ প্রথমবার আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে ওয়ার্ক পারমিটের জন্য। যখন আপনি অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হলো, আপনি 2 বছরের জন্য পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন সুইডেনে। আমি সুইডেনের কথা বলছি, ডেনমার্কের ক্ষেত্রে ডিফারেন্ট, নরওয়ের ক্ষেত্রে ডিফারেন্ট, এবং ফিনল্যান্ডের ক্ষেত্রেও ডিফারেন্ট। আমি সুইডেনের কথা বলছি শুধু। সো সুইডেনে যখন আপনি 2 বছরের পারমিট পেলেন, আপনি এখন কাজ করলেন, সেম এমপ্লয়ের কাজ করলেন। কাজ করার পর আপনি এমপ্লয়ার 2 বছর পর এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করেন, এক্সটেনশন পেলেন। এক্সটেনশন 2 বছরের জন্য পাবেন, এবং সেই 2 বছর শেষ হয়ে যাওয়ার পর আপনি ইউ ক্যান অ্যাপ্লাই ফর পার্মানেন্ট রেসিডেন্সি, নো প্রবলেম। এবং তখন একজন পার্মানেন্ট রেসিডেন্সি পেলে ফ্যামিলি সবাই পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যাবে। বাট দ্য নিউ লজ যেটা পাস হয়েছে সেটাতে বলছে যে আপনাকে ওয়ার্ক পারমিটে ঢুকতে হলে প্রথমত আপনাকে যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো মিট করতে হবে, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু হ্যাভ এ কনসিস্টেন্সি ইন ইউর ওয়ার্ক পারমিট। কনসিস্টেন্সি মানে হচ্ছে যে আপনি যখন ওয়ার্ক পারমিটে আছেন, আপনি সেম এমপ্লয়ারের কাছে কাজ করছেন, আপনার পদবি
চেঞ্জ হচ্ছে না, আপনার স্যালারি যে অনুযায়ী ইউনিয়ন অনুযায়ী চেঞ্জ হওয়ার কথা ছিল সেটা চেঞ্জ হচ্ছে, আপনি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন, আপনি যে রুলসগুলো আছে ইন্স্যুরেন্সের সেই রুলসগুলো মেনটেন করেছেন, একটা ইউনিয়নের সাথে আপনি জড়িত আছেন, সেই ইউনিয়নের সমস্ত কিছু আপনি মেনটেন করছেন, আপনার ইন্স্যুরেন্স পলিসি কোম্পানি মেনটেন করছে, যে কোম্পানিতে কাজ করছে সেই কোম্পানি ভালোভাবে ট্যাক্স দিচ্ছে, সব কিছু যখন ঠিক থাকবে তখন আপনি সেকেন্ড যে এক্সটেনশনটা করবেন সেটা আপনার অ্যাপ্রুভ হবে। কিন্তু যদি কোনো কারণে আপনার সেকেন্ড এক্সটেনশন অ্যাপ্রুভ না হয় তাহলে এটার জন্য এই ফ্যাক্টরগুলো দায়ী হতে পারে। আচ্ছা, এখন আপনি সেকেন্ড এক্সটেনশন পেয়ে গেলেন, এখন আপনি চিন্তা করলেন যে আপনি এমপ্লয়ার চেঞ্জ করবেন, অর্থাৎ আপনার চাকরি চেঞ্জ করবেন, বা আপনাকে চাকরি চেঞ্জ করতে হবে, দেয়ার ইজ নো ওয়ে আউট। সো আপনি চাকরি চেঞ্জ করলেন, যেই এমপ্লয়ারের কাছে গেলেন আপনি সেই এমপ্লয়ারেরও সেম রেগুলেশনস, সেম ইন্স্যুরেন্স, সেম পলিসি থাকতে হবে। প্রথমবার যখন আপনি এমপ্লয়ারের মাধ্যমে অ্যাপ্লাই করলেন তখন কালেক্টিভ এগ্রিমেন্ট না থাকলেও আপনার ওয়ার্ক পারমিট হয়ে যাবে, বাট যখন সেকেন্ড টাইম আপনি অ্যাপ্লাই করবেন তখন যেই এমপ্লয়ারের সাথে আপনি কন্ট্রাক্ট করছেন সেই এমপ্লয়ারের কালেক্টিভ এগ্রিমেন্ট থাকা বাধ্যতামূলক থাকতে হবে। অ্যান্ড দেন যদি না থাকে তাহলে আপনার পার্মানেন্ট রেসিডেন্সিতে প্রবলেম হবে। পার্মানেন্ট রেসিডেন্সিতে আরও কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন যে ওয়ার্ক পারমিটে আছে তার কনসিস্টেন্সি ফার্স্ট হ্যান্ড কন্ট্রাক্ট বা সেকেন্ড হ্যান্ড কন্ট্রাক্ট হলেও চলবে, বাট সাফিসিয়েন্ট হতে হবে অ্যাকোমোডেশন তার জন্য। সাফিসিয়েন্ট মানে হচ্ছে দুইজনের জন্য, হাজব্যান্ড ওয়াইফের জন্য একটা বেডরুম সহ একটা লিভিং রুম এরকম, আর যদি বাচ্চা থাকে তাহলে আরেকটা বেডরুম অ্যাড হবে, তাহলে এরকম 2টা বেডরুম অর্থাৎ 3 রুমের একটা বাসা থাকতে হবে। সো ইটস কোয়াইট এক্সপেন্সিভ হিয়ার, বাট এটাই এখানে রুলস করেছে এখন, এবং এই রুলস আপনাকে মেনটেন করতে হবে। যদি রুলস মেনটেন না করেন তাহলে ওরা আবার আপনাকে একটা এক্সটেনশন দিয়ে দিবে 2 বছরের, এরকম 2 বছরে আবার দিবে, তো 6 বছর হয়ে গেল, আবার 1 বছর এক্সটেনশন দিবে, 7 বছর হয়ে গেল। এই 7 বছরে যদি আপনি পার্মানেন্ট রেসিডেন্সি না পান তাহলে আপনাকে আবার আপনার নিজের দেশে অ্যাপ্লাই করে দেন আপনাকে এখানে আসতে হবে, এবং এটার জন্য আপনাকে 3 বছর ওয়েট করতে হবে। সো এই যে রেগুলেশনসগুলো, এই রেগুলেশনসগুলো নতুনরাই শুধুমাত্র জানবে, অর্থাৎ নতুন যে কাজ করছে, যারা এই প্রসেসের মাধ্যমে আছে, যারা দ্য লোকাল সুইডেন, নরওয়ে, ডেনমার্ক এগুলো পত্রিকাগুলো সারাদিন পড়ে, যে ল সম্বন্ধে জানে, যে লয়ারদের সাথে কথা বলে, তাদের সাথে কথা বললে, যে সময়ের সাথে যে আছে তার সাথে কথা বললে আপনি এই ব্যাপারগুলো নিয়ে ক্লিয়ার হবেন, পরিচিত হবেন। কিন্তু যদি আপনি অন্য কারোর সাথে, রং পার্সনের সাথে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলেন, মেবি হি হ্যাজ এ গুড ইন্টেনশন টু হেল্প ইউ, বাট ইট ক্যান বি ডিস্ট্রয়িং ফর ইউ। আর যে ফ্যাক্টরগুলো আছে আমি উদাহরণ দিই, যেমন আপনি যে স্যালারিতে জব করেন এই স্যালারিটা আপনার আগের নিয়মে 13,000 ক্রাউন হতে হবে, এবং এটা মাইগ্রেশন ওয়ার্কারদের পেজেগুলো আপনি দেখতে পাবেন 13,000 ক্রাউন থাকতে হবে। বাট এখন যেটা করেছে যে আপনার যদি ফ্যামিলি থাকে তাহলে ফ্যামিলিতে যে 18 ইয়ার্সের বেশি যদি কেউ থাকে তাহলে তাকেও জব করতে হবে, অ্যান্ড সাফিসিয়েন্ট, তার জন্য সাফিসিয়েন্ট যে ইনকাম আছে সেটা তাকে করতে হবে। যদি না করে তাহলে সে আপনার হয়ে, আপনার ফ্যামিলি মেম্বার হয়ে ওয়ার্ক পারমিট থেকে পার্মানেন্ট রেসিডেন্সি পাবে না। তাকে তার মতো করে পার্মানেন্ট রেসিডেন্সি নিতে হবে, আপনাকে আপনার মতো করে পার্মানেন্ট রেসিডেন্সি নিতে হবে। ধরেন এমন একজনকে আপনি জিজ্ঞেস করলেন যে এই লটা সম্বন্ধে জানে না, এবং সে যখন পার্মানেন্ট রেসিডেন্সি পেয়েছিল তার ওয়াইফ সহই পেয়েছিল, তার বাচ্চা বাচ্চা সব সহ পেয়েছিল। আপনি যদি তাকে জিজ্ঞেস করেন, সে যদি না জানে সে কিন্তু আপনাকে ভুল ইনফরমেশন দিবে, এবং এই ভুল ইনফরমেশনের জন্য আপনার ওয়াইফ আপনার সাথে পার্মানেন্ট রেসিডেন্সি পাবে না। এই জিনিসগুলো ভালোভাবে শুনে বুঝে তারপর প্রসেসে এগোতে হবে। আচ্ছা, এখন প্রথম যে রিকোয়ারমেন্ট ওয়ার্ক পারমিটে যাওয়ার জন্য সেটা হচ্ছে আপনি যে সাবজেক্টে লেখাপড়া করতে আসবেন, ডাজন্ট ম্যাটার ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, সব সেমিস্টার মিলিয়েও যদি হয় আপনাকে 30 ক্রেডিট অর্থাৎ 30 ECTS। ECTS মানে হচ্ছে ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার সিস্টেম। এই 30 ECTS এক সেমিস্টারের জন্য যে ECTS থাকে সেইটা আপনাকে ফুলফিল করতে হবে। 30 ECTS ফুলফিল করার পরেই আপনি ওয়ার্ক পারমিটে মুভ করতে পারবেন যদি আপনি কন্ট্রাক্ট পান। আপনাকে 13,000 স্যালারি হতে হবে বিফোর ট্যাক্স, এবং আপনার একটা বাসা থাকতে হবে, যেই বাসার মাধ্যমে আপনি ট্যাক্স রেজিস্ট্রেশন যে অফিস আছে সেখানে আপনি আপনার ট্যাক্স পপুলেশন রেজিস্ট্রি করবেন। আচ্ছা, দেন আপনার ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, দেন কালেক্টিভ এগ্রিমেন্ট থাকতে হবে। এটা বাধ্যতামূলক না, বাট থাকলে ভালো। বাট বাধ্যতামূলক হচ্ছে 4টা ইন্স্যুরেন্স থাকতে হবে। এই 4টা ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, অকুপেশন ইনজুরি ইন্স্যুরেন্স, পেনশন, 4টা ইন্স্যুরেন্স সাধারণভাবে ITP1 এই প্যাকেজের মধ্যে কালেক্টুম থেকে সাধারণভাবে ম্যানেজ করা হয়। কালেক্টুম থেকে ম্যানেজ করা হয় যারা হচ্ছে হোয়াইট কলার জব করে, আর যারা ব্লু কলার জব করে, অর্থাৎ যেই লেখাপড়া সে করেছে সেটা রিলেটেড জব না বা প্রফেশনাল জব না, তখনই তাকে দেখা যাচ্ছে ফাঁকের থেকে তার জন্য একটা ইউনিয়ন তার জন্য একটা ইন্স্যুরেন্স ব্যবস্থা করে। এখন এই ইন্স্যুরেন্সটা ফোরা থেকেও হতে পারে, অথবা
আরও বিভিন্ন ধরনের আলেকট্রা নামে কোম্পানি আছে, এই ধরনের কোম্পানি থেকে হতে পারে। এই কোম্পানিগুলো সাধারণভাবে ব্লু কলারদের জন্য একটা প্যাকেজ দেয়, সেই প্যাকেজটা খুঁজে বের করতে হবে এবং সেই প্যাকেজ অনুযায়ী আপনাকে ইন্স্যুরেন্স নিতে হবে। ইন্স্যুরেন্সটা যেন কাভার করে সেজন্য অবশ্যই ইউনিয়নের সাথে এটা নিয়ে কথা বলতে হবে অ্যান্ড দেন অ্যাসিওর করতে হবে যে আপনাকে আপনার এমপ্লয়ার সেই ধরনের ইন্স্যুরেন্সগুলো দিচ্ছে। যদি না দিয়ে থাকে তাহলে আপনি ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করলে সেটা রিজেক্ট হবে। দেন আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে, আপনি যদি নতুনভাবে কাজ করা শুরু করেন তাহলে অবশ্যই কোম্পানিকে আরবেটসফর্মেনলিঙ্গেন, অর্থাৎ এখানে যে এমপ্লয়ার রেজিস্ট্রেশন অথরিটি আছে সেই এমপ্লয়ার রেজিস্ট্রেশন অথরিটিতে আপনাকে আপনার এমপ্লয়ার যে আপনাকে চাকরি দিচ্ছে সে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিবে। এই অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী আপনি চাকরি পেয়েছেন এরকমটাই বলা হবে। যদি অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া না হয় এবং এই অ্যাডভার্টাইজমেন্ট থাকতে হবে ইউরোপিয়ান যেই চাকরির যেই বোর্ড নোটিশ বোর্ড আছে সেখানে 10 দিন, অথবা আরবেটসফর্মেনলিঙ্গেন যেটা আমি বললাম এমপ্লয়ি রেজিস্ট্রেশন অথরিটি, সেইখানে আপনার 10 দিন থাকতে হবে। 10 দিন থাকার পরে আপনি এলিজিবল হবেন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করার। এই রিকোয়ারমেন্টগুলো মেনটেন করে আপনাকে ওয়ার্ক পারমিটে মুভ করতে হবে। ফার্স্ট ওয়ার্ক পারমিটে মুভ করার পর 2 বছর পর আপনি ফার্স্ট এক্সটেনশন করবেন এবং ফার্স্ট এক্সটেনশনের পর আপনি যখন সেকেন্ড এক্সটেনশন করতে চাইবেন তখনই আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে হলে আপনার যেই জবে আপনি জয়েন করেছিলেন সেই জবের কন্ট্রাক্ট যদি 6 মাস, 1 বছর, 2 মাস এরকম থাকে আপনি ওয়ার্ক পারমিট পেয়েই যাবেন এবং কন্ট্রাক্ট আস্তে আস্তে বাড়াবেন। কিন্তু যখন পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লাই করবেন ইউ মাস্ট হ্যাভ পার্মানেন্ট জব কন্ট্রাক্ট। আপনার অবশ্যই পার্মানেন্ট জব কন্ট্রাক্ট হতে হবে। যদি পার্মানেন্ট জব কন্ট্রাক্ট না হয় তাহলে আপনার পার্মানেন্ট রেসিডেন্সি দেওয়া হবে না, আপনাকে জাস্ট 2 বছরের জন্য এক্সটেনশন দেওয়া হবে। ইটস এ গুড সাইন যে আপনাকে একেবারে রিজেক্ট করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে না, আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে, দেন ইউ ক্যান ইমপ্রুভ ইউর সেলফ। হ্যাঁ, এই ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হবে এবং আপনার যে ইনকাম আছে সেই ইনকাম যদি আপনি একা করেন তাহলে আপনার এই যে ইনকাম আছে সেটা পুরো ফ্যামিলির ইনকামের জন্য, যদি না করে কেউ তাহলে তাদেরকে ভরণ পোষণ করার জন্য এনাফ হইতে হবে। যদি এনাফ না হয় তাহলে আপনার ওয়াইফকে, বা আপনি যদি হন মহিলা হন তাহলে আপনার হাজব্যান্ডকে, আপনার ফ্যামিলি মেম্বার যে আছে স্পাউস, তাকে ইনকাম করে এই টাকাটা শোধ করতে হবে এবং দেখাইতে হবে যে ইয়েস আই হ্যাভ ইনকাম। দেন আপনারা দুজনে মিলে পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন। এখন জিজ্ঞেস করতে পারেন ভাইয়া এছাড়া কি আর কোনো ওয়ে নেই, আমার তো ওয়ার্ক পারমিটে যেতে পারছি না, ওয়ার্ক কন্ট্রাক্ট পাচ্ছে। হ্যাঁ আছে, এছাড়া ওয়ে হচ্ছে আপনাকে বিজনেস পারমিটে যেতে হবে। বিজনেস পারমিটে যাওয়ার জন্য অনেক রিকোয়ারমেন্ট, বাট তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে একটা ফিজিক্যাল শপ থাকতে হবে। এটা হচ্ছে ফিজিক্যাল বিজনেসের জন্য। যদি আপনি অনলাইনের কোনো বিজনেস করেন তাহলে সেটার জন্য আপনার ভালো একটা বিজনেস প্ল্যান থাকতে হবে এবং বাজেট কন্ট্রোল অ্যানালিসিস থাকতে হবে, যার মাধ্যমে আপনি দেখাইতে পারবেন এই বিজনেস করার জন্য যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং বাজেট আপনার কাছে আছে। বিজনেস পারমিটের জন্য আপনাকে যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার জন্য 200,000 সুইডিশ ক্রাউন, বাংলাদেশ টাকা 20 লাখ টাকা, আপনার ওয়াইফের জন্য হচ্ছে 100,000 সুইডিশ ক্রাউন, বাংলাদেশ টাকা 10 লাখ টাকা, আর আপনার বাচ্চাদের জন্য প্রতি বাচ্চার জন্য 5 লাখ টাকা করে দেখাইতে হবে ব্যাংকে, এবং এই ব্যাংকের টাকাটা যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখনই দেখাইতে হবে। সো এই যে এই প্রসেসটা, এবং এখানে রেজিস্ট্রেশন করতে হবে আপনার বিজনেস রেজিস্ট্রেশন করার পর ট্যাক্স অফিসে ভ্যাটের জন্য অ্যাপ্লাই করতে হবে, সেই ভ্যাটটা এখান থেকে পাস হবে। এই ভ্যাটটা আপনার ভ্যাট নাম্বার দিবে একটা আপনাকে, সেখানে আপনার ভ্যাট ক্লিয়ার করতে হবে। প্রত্যেক 3 মাস পর বা আপনি যেভাবে সিলেক্ট করেন প্রত্যেক বছর আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন অনুযায়ী আপনাকে ট্যাক্স ডিক্লারেশন করতে হবে। হিয়ার আর লট অফ রুলস, এবং এই জিনিসগুলো আপনাকে প্রত্যেকবার করতে হবে বিজনেসের জন্য যদি আপনি বিজনেস পারমিটের মাধ্যমে পার্মানেন্ট রেসিডেন্সি পেতে চান। তাহলে বোঝা গেল যে বিজনেস পারমিট থেকে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়াটা একটু ডিফিকাল্ট, বাট অনেক মানুষ পাচ্ছে, বিশেষ করে পাকিস্তানি ইন্ডিয়ানরা বিজনেসের মাধ্যমেই এখানে সেটেল হয়। সো এখন বিজনেস পারমিটের মাধ্যমে সুবিধা কি? ভাইয়া আমি বিজনেস পারমিটের অ্যাপ্লিকেশন করতে চাই কিন্তু আমার টাকা নেই। টাকা না থাকলে আপনি নিজে বিজনেস না দিয়ে কারোর সাথে অ্যাড হন, আপনি 2টা শেয়ার একটা বিজনেসের মধ্যে থাকলে দুজনই বিজনেস পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারে। মনে করেন একজনের দোকান আছে, সে অলরেডি পারমিটে আছে বা সে অলরেডি পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে গেছে, আপনি তার সাথে শেয়ার হতে পারেন, অ্যান্ড দেন আপনি যে শেয়ার হবেন সেই শেয়ার হোল্ডারের পেপারস দেখিয়ে আপনি বিজনেস পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন, অ্যান্ড দেন আপনি বিজনেস পারমিট পেতে পারেন। বিজনেস পারমিট যদি অ্যাকসেপ্ট হয়, যেদিন থেকে অ্যাকসেপ্ট হবে সেদিন থেকে 2 বছর পরেই আপনি পার্মানেন্ট রেসিডেন্সির অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সির জন্য ঠিক সেই নিয়মগুলি ফলো করতে হবে যে নিয়মগুলো ওয়ার্ক পারমিটের জন্য ছিল, যেমন বাসা, অ্যাকোমোডেশন, আপনার ওয়াইফ কি করে, আপনার ওয়াইফের ইনকাম কি, আপনার ছেলে মেয়েদের মধ্যে যদি কেউ 18 ইয়ার্স বেশি থাকে তাহলে সে 18 ইয়ার্স পরে কিসে জব করছে, তার ইনকাম কি, সে কি আপনার উপর নির্ভরশীল কিনা, তারপর আপনি যে বিজনেস করেছেন সেই বিজনেসের
কি প্রফিটের যে মার্জিন আছে, যে প্রফিটের টার্নওভার আছে, সেই টার্নওভার গ্রো করেছে কিনা, আপনি কি বিজনেসের মধ্যে সবসময় প্যারাল একদম প্লেন ওয়েতে যাচ্ছেন নাকি কিছুটা ইনক্লাইন করছেন, এই সব জিনিস পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশনে আপনার সাথে দিতে হবে। অ্যান্ড দেন ওরা সিস্টেমের মধ্যে ঢুকে, এখানে ব্লকস বার্কাত নামে একটা সাইট আছে, ওখানে গেলে আপনি যে কোনো বিজনেসের নাম লিখলে সাথে সাথে ওই বিজনেসের ডিটেল চলে আসবে। ওরা ওইটার মাধ্যমে চেক করবে না, এবং আপনি মাঝখানে কোনো ডেপ্থ করেছেন কিনা, কোনো ক্রাইম করেছেন কিনা, আপনার ব্যাংকে কোনো টাকা পয়সা নিয়েছিলেন কিন্তু জমা দেন নাই, এরকম হয়েছে কিনা, কোনো মানুষের সাথে লেনদেন খারাপ ছিল সে কমপ্লেন করে দিয়েছে, এরকম কোনো রেকর্ড আছে কিনা, সব কিছু চেক করবে। দেন আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করলে আপনার পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাকসেপ্ট হতে পারে। এই দুইটা ওয়ে ছাড়া আরও কিছু ওয়ে আছে যে জিনিসগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। যেমন এখানে অ্যাসাইলামের ব্যাপার আছে, অনেকে দেখা যায় পলিটিক্যাল অ্যাসাইলামে চলে যায়, অর্থাৎ তার বাংলাদেশে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। সো সে অ্যাজ এ লাইক নোম্যান্স ওয়ার্ল্ডে আছে, এবং নোম্যান্স ল্যান্ডে থাকার মাধ্যমে সে সুইডিশ সরকারকে বোঝাতে চায় যে আমার হয় দুটা পথ আছে, একটা হচ্ছে আমার সাগরে ঝাঁপ দেওয়া, আর একটা হচ্ছে সুইডেনে থাকা। এখন অবশ্যই সুইডিশ সরকার বলবে যে না, তুমি যেহেতু থাকার কোনো জায়গা নেই, তো তুমি এখানে থাকো। সো এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। অ্যাসাইলামের অ্যাপ্লিকেশন ইজ দ্য মোস্ট রিস্কিয়েস্ট পার্ট। কেন? কারণ অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনগুলো আপনাকে প্রুভ করতে হবে যে আপনি অপরাধী, এবং বাংলাদেশে ব্যাক করার মতো কোনো সুযোগ আপনার নাই। সো যেমন একটা মহিলা ওই ইউএসতে গিয়ে বলেছিল ডোনাল্ড ট্রাম্পকে যে আমার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে সাম্প্রদায়িকতার জন্য। এই ধরনের কথাবার্তা বলার মানে হচ্ছে সে ওই দেশে সেটেল হতে চাচ্ছে। এইগুলো কথাবার্তা বলে সে ওখানে সরকারের কাছ থেকে একটা সিম্প্যাথি নিতে চাচ্ছে। ঠিক তেমনইভাবে এখানে অনেক মানুষ দেখা যায়, অনেক বাংলাদেশে পলিটিক্যালভাবে খুব খারাপ অবস্থায় ছিল, বাংলাদেশ থেকে চলে আসছে, পলায়ন করে চলে আসছে, অথবা সে এখানে আসার পর সে বুঝতে পেরেছে যে এই কান্ট্রিটা তার জন্য থাকার জন্য ভালো, তখন সে বিভিন্ন রাজনৈতিক আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে, টাকা দিয়ে হোক বিভিন্নভাবে হোক সে নেওয়ার চেষ্টা করেছে। অ্যান্ড দেন সে কিছু জোগাড় করেছে, পুলিশের কাছ থেকে জোগাড় করেছে বা কোনো কিছু মাধ্যমে জোগাড় করেছে যে তার কিছু ক্রাইম আছে, সে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করেছিল। এখন বাংলাদেশে ফিরে গেলে তাকে হয়তো মেরে ফেলতে পারে বা তার ডেথ হতে পারে, এই ধরনের একটা ব্যাপার থাকতে পারে। সো এই জিনিসগুলো মেনটেন করে অ্যাসাইলামের অ্যাপ্লিকেশনটা করা হয়। অ্যাসাইলামের অ্যাপ্লিকেশন করলে অনেকদিন পর্যন্ত এই অ্যাসাইলামের অ্যাপ্লিকেশনের ডিসিশন হয় না, কারণ এমনিতেই যুদ্ধ, যে সমস্ত কান্ট্রিতে যুদ্ধ চলছে সে সমস্ত কান্ট্রির লোকেরা এমনিতেই এসে অ্যাসাইলাম করে অ্যাপ্লিকেশন করে ওরা বসে আছে, ওদের চেয়ে জরুরি আপনার অ্যাপ্লিকেশন না। সেজন্য অনেক বছর পর্যন্ত এই অ্যাপ্লিকেশন সাধারণভাবে ধরে না অনেকে। আবার যেই লয়ারের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই লয়ারও এটার জন্য একটা চার্জ সরকারের কাছ থেকে নেয়। সরকারও যারা অ্যাসাইলাম হয় তাদেরকে বিভিন্নভাবে সোশ্যাল ওয়েলফেয়ার দিয়ে তাদেরকে হেল্প করার চেষ্টা করে। এইভাবে অ্যাসাইলামের ক্ষেত্রে সাধারণভাবে অনেক বলতে গেলে অনেক ইমিগ্রেন্ট অনেকভাবে সাহায্য নেওয়ার চেষ্টা করে অ্যাসাইলাম থেকে। যদিও পার্সোনালিভাবে আমি অ্যাসাইলাম ওয়ার্ডটাই খুব একটা পছন্দ করি না, কিন্তু যখন আমি বিভিন্ন মানুষদেরকে দেখি যে যুদ্ধরত একটা কান্ট্রি থেকে সে আসছে, সে তার একসময় ঘর ছিল, বাড়ি ছিল, সব ছিল, তার হি ওয়াজ কাইন্ড অফ লাইক রিচ পার্সন ইন হিজ কান্ট্রি, হিজ ওর কান্ট্রি, কিন্তু ওখানে যখন যুদ্ধ লাগে তখন তার সব কিছু চলে যায়। অ্যান্ড দেন বাই বোট সে সমুদ্র পাড়ি দেয়, অ্যান্ড দেন বিভিন্ন কান্ট্রি হয়ে তারপর সে সুইডেনে আসছে, সুইডেনে এসে এখানে রেসিডেন্সি পেয়েছে, পার্মানেন্ট রেসিডেন্সি পেয়েছে। দেন ইট ফিলস ভেরি গুড, ইউনো। কারণ একটা মানুষ যখন অসহায় অবস্থায় একটা জায়গায় আসে আর যখন সে সাহায্য পায়, তখন সাহায্য পাওয়ার পর তার যে তৃপ্তি, তার যে পরিতৃপ্তি আসে হৃদয়ের মধ্যে, এটা অভাবনীয়। এবং এই কৃতজ্ঞতাটা আপনি যারা পেয়েছে তাদের সাথে কথা বললে আপনি হয়তো বুঝতে পারবেন। সো in every way, asylum is for those people who are like in a very, very different or difficult situation from their country, and they had to leave to another country. Doesn't matter by struggling or by which way they take the route or something, but they deserve it. কিন্তু বাংলাদেশ থেকে এসে আপনি লেখাপড়ার জন্য এসেছেন, অ্যান্ড দেন কোনো কিছু হচ্ছে না, আপনি অ্যাসাইলাম মেরে দিলেন, দ্যাটস নট অ্যাপ্রিসিয়েটেড। বিকজ আপনি যখন অ্যাসাইলামে রিজেক্ট হবেন তখন কিন্তু আপনি আর সেঞ্জিনা থাকতে পারবেন না, আপনার ব্যাড একটা রেপুটেশন ক্রিয়েট হবে, আপনি ব্যান হবেন এখান থেকে, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর কান্ট্রি অর এনিওয়ার ওয়ার ইউ হ্যাভ দ্য পারমিট টু লিভ। সো এই জিনিসগুলো মাথায় রেখে আমি স্টুডেন্টদেরকে বলবো, প্রথমেই এখানে আসার পর যে বিভিন্ন মানুষদের কথাবার্তা শুনে আপনি ডিসিশন নিচ্ছেন আপনি অ্যাসাইলাম দিবেন, নো, ডোন্ট ডু দ্যাট। Try for work permit, try for business, then try for permit. If you don't have any way and you don't go back to your country like Bangladesh or India or Pakistan, then
then only you can apply for this kind of situation. But other students who are affecting by your behavior, your attitude, by the university professor and other things. So আমার কাছে মনে হয় যে যারা যারা ওয়ার্ক পারমিট নিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন করছেন, এই ভিডিওতে আপনারা কোশ্চেন করুন। আমি এই কোশ্চেনগুলো নিয়ে ইন্ডিভিজুয়ালি বিভিন্ন ভিডিও বানাবো, কারণ আমার কাছে মনে হয় ব্যাপারগুলো ক্লিয়ার করা অনেক অনেক জরুরি দরকার। আমি আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আমি খুব টায়ার্ড আসলে, কারণ সারাদিন আমি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছি। এখানে পোর্টোতে আমি বলতে চাই যে বিভিন্ন ফ্যাক্টরি আছে, আমি তো অবশ্যই আমি পারচেজিংয়ে আছি, আমি বায়ার হিসাবে আছি। সো আমাকে বিভিন্ন অ্যাজ এ কাস্টমার আমাকে বিভিন্ন ফ্যাক্টরিতে যেতে হয়, অ্যান্ড দেন আমাদেরকে বিভিন্ন ট্রেডারের সাথে কথা বলতে হয়, কাজ করতে হয়, অ্যান্ড দেন আমরা ফাইনাল ডিসিশন নিই আমাদের বাজেট অনুযায়ী কোন প্রোডাক্ট আমরা নিব, কোন প্রোডাক্ট আমরা নিব না। সো দেখা যায় যে বিভিন্ন ফ্যাক্টরিতে আমি যাই অ্যান্ড অডিট করি তাদের সাস্টেনেবিলিটি নিয়ে, তাদের কমপ্লায়েন্স নিয়ে, অ্যান্ড দেন উই টেক দ্য ফাইনাল ডিসিশন, ওকে উই এই সাপ্লাইয়ের সাথে কাজ করবো। যেন আমাকে অনেক কথা বলতে হয় তাদের সাথে, অ্যান্ড দেন do meeting with them, do lunch with them, and of course the dinner as well, like they invite us. So dinner করতে হয়, and then there are lots of topics, the issues that come up with the dinner table or in the lunch table, and it's quite interesting to know this kind of situation and the cultures and how they behave, how the attitude is, the people who are like not from Sweden but they still doing the business in Sweden, or not from Portugal but from Sweden but they're doing business still in Portugal with the Portuguese language, learning everything in a good way. And then they're very smart to how to handle the customer and the way they behave with the producer who are like in the marketing department, they're working with us, and then how they present themselves. It's a very exciting and a very nice thing to learn, nice thing to motivate yourself in a good way, because then you know what is happening around the world and which way you need to go and how to do that. Because যখন আপনি চিন্তা করবেন আপনার ওয়ে, যে হ্যাঁ আমি এটা চুজ করেছি অ্যান্ড আই উইল গো ইন দ্যাট ওয়ে ডেফিনেটলি, অ্যান্ড দেন ইউ ক্যান জাস্ট গো দ্যাট ওয়ে, প্রসিড ইন এনি ওয়ে, অ্যান্ড দেন ইউ উইল বি সাকসেস আসার জন্য আমার কাছে মনে হয় না আর কোনো ওয়ে আছে একমাত্র ডিটারমিনেশন ছাড়া। যদি আপনি ডিটারমাইন্ড হন যে হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, দেন ইউ উইল বি সাকসেস। আদারওয়াইজ আপনি এখানে ওখানে এদিকে ওদিকে, আমি দেখি বাংলাদেশ থেকে বিভিন্ন স্টুডেন্টরা আসে অ্যান্ড দেন দেয়ার গো হেয়ার দেয়ার ডাটা বহুত জায়গায়, এবং আমাকে অনেকে ফোন করে বলে ভাইয়া এখানে তো হামস্তাদের কোনো চাকরি নাই, ভাইয়া গোথেনবার্গে তো কোনো চাকরি নাই। কিন্তু গোথেনবার্গে যারা বিগত বছরগুলোতে আসছে তারা কীভাবে সেটেল হচ্ছে? তাহলে আমার প্রশ্নের উত্তর আপনারা দিতে হবে, যারা যারা এই কোশ্চেনগুলো আমাকে করেন মাঝে মাঝে, ভাইয়া স্টকহোমে তো চাকরি নাই, স্টকহোমে চাকরি নেই, তাহলে স্টকহোমে সমস্ত বাঙালিদের আসে, তারা সবাই বাংলাদেশে ফেরত যায়? সবাই কি পর্তুগালে ফেরত যায়? অফকোর্স দেয়ার ইজ জব, বাট উইচ জব you want to take, where you want to try, and how do you try, what is the determination for trying, all of the factors are related to each other. এবং আপনি যতক্ষণ পর্যন্ত ডিটারমাইন্ড না হবে ততক্ষণ পর্যন্ত আপনার কিছু হবে না, কোনো জায়গায় কিছু হবে না। কেউ আপনাকে পথ ছেড়ে দিবে না যে ওকে ফাইন হিয়ার ইজ দ্য চেয়ার অ্যান্ড টেবল, জাস্ট সিট অ্যান্ড ওয়ার্ক। নো, নোবডি উইল ডু দ্যাট। সো এইগুলো মাথায় রেখে আমার কাছে মনে হয় আপনারা খুব ডিটারমাইন্ড হয়ে বাংলাদেশ থেকে আসুন, এবং কোন কান্ট্রি ভালো, সুইডেন ভালো, কানাডা ভালো, এই ভালো সে ভালো, না, সব কান্ট্রি ভালো, ফার্স্ট ওয়ার্ল্ডের সব কান্ট্রি ভালো। দে হ্যাভ দ্য ফ্যাসিলিটি, they take the taxes and then they pay you back in some way. সো আপনি যদি মনে করেন যে হ্যাঁ এই কান্ট্রিতে আমি যাবো, তাহলে আপনি কান্ট্রি নিয়ে অ্যানালিসিস করেন অ্যান্ড দেন ইউ টেক ইউর ডিসিশন, সো দ্যাট ইউ ক্যানট ব্লেম আদার্স যে হ্যাঁ উনি আমাকে আলান ভাই আমাকে বলছিল সুইডেন ভালো, আমি তখন সুইডেন এসে বিপদে পড়ছি। নো, আই নেভার সে দ্যাট, বিকজ আমি মনে করি আপনি আপনার ডিসিশনটা আপনার জন্য সবচেয়ে ভালো নিতে পারবেন। উই ক্যান ফাইন্ড এ ওয়ে ফর ইউ, বাট দ্যাটস নট দ্য স্পেসিফিক ওয়ে, দেয়ার আর লং ওয়ে টু গো। সেজন্য আমি সবাইকে আহ্বান করব যে আপনারা যারা মানে সুইডেন কানাডা নিয়ে ফাইট করেন বা সবসময় বলেন যে আলম ভাই আপনি আপনার ভিডিও দেখে মোটিভেট হয়ে আমি সুইডেন চুজ করেছি, আমি কখনোই কোনো স্ট্যান্ডার্ড কোনো লজিক ছাড়া কোনো কথা আমি ভিডিওতে কখনো বলি নাই, এবং আমার প্রত্যেকটা লজিকের পেছনে এক একটা স্টোরি আছে, এবং সেই স্টোরিগুলো আমি বিভিন্ন বই পড়ে, বিভিন্ন সার্ভে দেখে, বিভিন্ন নিউজ পেপার পড়ে সেখান থেকে আমি নেই, কালেক্ট করি। এটাই হচ্ছে আমার ইউনিকনেস অফ মাই ভিডিও। আমি কখনোই সাবস্ক্রাইবের পেছনে দৌড়াই না, আমি জাস্ট ওয়ান্ট টু হেল্প দ্য পিপল। এবং যারা আমাকে বলে হ্যাঁ ভাই আপনি তো হেল্প করার নামে বিজনেস করেন, অফকোর্স আই ডু দ্যাট, বাট
পার্টিকুলারলি টু দ্যাট পার্সন যারা সার্ভিস খোঁজে আমার কাছে, যারা বলে যে হ্যাঁ ভাইয়া আমি কাউকে পাচ্ছি না বিশ্বস্ত, সো আমি আপনাকে বিশ্বাস করি, অ্যান্ড দেন উই ওয়ান্ট টু প্রসিড উইথ নো রিটার্নস এবি। ইয়েস, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি চাই আপনি এখানে আসেন, বিকজ আমি আপনাদেরকে কথা দিয়েছি যে আমি আপনাদেরকে সাহায্য করব। অফকোর্স there will be some cost because so many people will be working with this purpose, of course, বাট এই ভিডিওগুলোর মাধ্যমে আমি আপনাদেরকে সেই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি, যে ইনফরমেশনগুলো আমি অনেক কষ্ট করে কালেক্ট করি, আমি পড়ে আমি চিন্তা করি কোন ইনফরমেশনগুলো ফিল্টার করলে আপনাদের জন্য ভালো হবে। সব ইনফরমেশন আমি আপনাদেরকে দিই না, বা ফেসবুক গ্রুপের মধ্যে গদ বাঁধা 5-6 পৃষ্ঠার মতো লিখে এক একটা জিনিস বিভিন্নভাবে বুঝিয়ে, কাউকে পিন মেরে, কাউকে বিভিন্ন কথাবার্তা বলে, বা কাউকে ছোট করে, বা অ্যাট লাস্ট দেখা গেল বাংলাদেশিদেরকে একেবারে পুরোপুরিভাবে মাটিতে পিষে তারপর বাংলাদেশের মানুষজন সব এখানে খারাপ কাজ করে, সুইডেনে বা কানাডাতে, বা সবাই খারাপ, কেউ ভালো না। আই নেভার টেল লাইক দ্যাট ওয়ে। আমার কাছে বাংলাদেশি মানে হচ্ছে আমার প্রাণের মানুষ, আমার ভালোবাসার মানুষ, আমার নিজের দেশের মানুষ, আমার মাতৃভূমির মানুষ। এবং যখনই কোনো বাংলাদেশি দেখি, এখানে পোর্টোতেও আমি বাংলাদেশিদের সাথে মাঝে মাঝে মিট করি রাস্তার মধ্যে, আমি নিজে গিয়ে দেখে কথা বলি, বাংলায় কথা বলি, এবং আমার কাছে খুব ভালো লাগে যে হ্যাঁ সামওয়ান ইজ হিয়ার জাস্ট টু স্পিক উইথ। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশি পেলে আমি বুকে জড়িয়ে ধরতে চাই, যদিও কোভিডের কারণে এখানে নিষেধ কারোর সাথে হাগ করা, বাট আমার ইচ্ছা করে যে আমি তাদেরকে বুকে জড়িয়ে ধরি এবং তাদেরকে কিছুক্ষণ হাগ করে ধরে রাখি, বিকজ দে আর মাই পিপল। এবং আমার কাছে মনে হয় যে তারাই আমার আসল শুভাকাঙ্ক্ষী। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে কথা হবে। নোডিকটসের মাধ্যমে যারা অ্যাপ্লাই করতে চান তারা service@nodictons.is তে ইমেল করুন, দেন খাদিজা আপনাদেরকে হেল্প করবে ইমেলের মাধ্যমে, প্রসেসিংয়ের মাধ্যমে। সে আপনাদের সাথে যারা এলিজিবল তাদের সাথে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাড হবে, এবং তারা আপনাদের কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করবে। অ্যান্ড দেন যদি আপনি এলিজিবল হন এবং নোডিকটস প্রসিড করতে চান আমাদের মাধ্যমে, তাহলে 15 মিনিটসের একটা মিটিং আমার সাথে সেট করবে, এবং সেই মিটিংয়ে আমি চেষ্টা করবো আপনাকে প্রসেস দিয়ে বোঝানোর জন্য, যে বা আপনাকে বোঝার জন্য যে আপনি কতটা এলিজিবল এখানে, বা আপনার মেইন গোল কী, মোটো কী, দেন আমরা প্রসিড করার চেষ্টা করবো। সো আর যারা ডাইরেক্ট আমার ভিডিও দেখেছেন অলরেডি, আমাকে অলরেডি ট্রাস্ট করছেন, অ্যান্ড দেন নোডিকটসকে বিশ্বাস করছেন, আমাদের যে ভ্যালিউ আছে, ভ্যালিউগুলো সম্বন্ধে আপনারা যথেষ্ট পরিমাণে অ্যাওয়্যার, খুব কনসিয়াস, আপনার নিজের ভিসা অ্যাপ্লিকেশন এবং আপনার প্রত্যেকটা ডকুমেন্টস প্রিপারেশন নিয়ে আপনি খুব কনসিয়াস। দেন অথবা আপনার সময় নেই, আপনার বেবি আছে, আপনি চাকরি করেন, আপনার বিজনেস আছে, আপনি বোঝেন না, কনফিডেন্ট না, বুঝলেও আপনি মনে করছেন কোথাও না কোথাও ভুল হতে পারে, বাট আপনি চাচ্ছেন না মানে কোনো এক্সপার্টকে দিয়ে কাজ করাতে, দেন we are the right person. So service@nodictons.is তে ইমেল করুন, অ্যান্ড দেন খাদিজার সাথে অ্যাড হয়ে যান, কারণ দেন she will start to help you. আর যারা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে চান তারা জাস্ট নোডিকটসের www.nodictons.se এই ওয়েবসাইটে গিয়ে আপনারা লগ ইন করুন। লগ ইন করার পর আপনি কস্ট সেকশনে চাপ দিবেন। কস্ট সেকশনে চাপ দিলে ওখানে সুইডেন, ডেনমার্ক, নরওয়ে বিভিন্ন কান্ট্রি আসবে, 4টা কান্ট্রি। সুইডেনে ক্লিক করুন, অ্যান্ড দেন যেই স্টেপ আসবে, প্রথম স্টেপের উপরে কার্সর রাখলে আঙ্গুলের মতো একটা সিম্বল আসবে, ক্লিক করুন। ক্লিক করলে আপনি ডাইরেক্ট কার্ডের ইনফরমেশন দিয়ে আপনি পে করতে পারবেন। পে করার সাথে সাথে আপনি একটা ইনভয়েস পাবেন, অ্যান্ড দেন আমরা নোটিফিকেশন পাবো। যখনই নোটিফিকেশন পাবো, কাস্টমার সার্ভিস ম্যানেজার আপনার সাথে কন্ট্যাক্ট করবে, অ্যান্ড দেন দে উইল স্টার্ট দ্য প্রসেস। এইভাবে কাজ হবে। প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে পে করার সাথে সাথেই আমরা কোর্স সিলেকশন নিয়ে আপনাকে একটা চার্ট দিব আপনার ব্যাকগ্রাউন্ড থেকে দেখে, দেন আমার সাথে একটা মিটিং হবে কোর্স সিলেকশন নিয়ে। এইভাবে আমরা কাজ শুরু করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।